2011-এর আগে ওকে কে খাওয়া তো ঠিক ছিল না। ওর বাড়ির বিল্ডিংয়ের প্ল্যানটা দেখা হবে, এবারে সরকার দেখবে। ওইখানকার বহু মানুষের জমি জমা দখল করে বহু গরিব মানুষকে মানে তাদের জমি ছিনতাই করে এইসবগুলো করেছে। ছাড় পাবে না কেউ। রাজনীতির তো জগৎটা, টলিউডের জগৎটা তো এক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ওটাকে মিশিয়ে ফেলেছিলেন। দেখুন, যাদের এনেছিলেন রাজনীতি করার জন্য, আজকে বিপদের দিনে তারা কেউ নেই। তিনি ব্যারাকপুরেরই আমার এলাকার বিধায়ক ছিলেন। তিনি এলাকা ছেড়ে চলে গেছেন থাইল্যান্ডে ঘুরতে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে এফআইআর, অমিত শাহের নামে প্ররোচনামূলক মন্তব্য করার ক্ষেত্রে সেই অভিযোগ, এবং দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আইনজীবী পোশাকে চলে গেলেন হাইকোর্টে। তার অভিযোগ এই যে ভোট পরবর্তী হিংসা, এই পুরো বিষয়টি, দুটো বিষয়কে কীভাবে দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন, আপনিও একটা গাউন কিনে, গজকুমার ব্রাদার্স আছে, আর অনেক দোকান আছে পাওয়া যায়, গাউন কিনে, কোট কিনে, ব্যান্ড পরে আপনিও চলে যেতে পারেন। আমি এই কথা বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় এলএলবি ডিগ্রি নিয়ে আছে, কীভাবে আছে না আছে সেসবের মধ্যে না গিয়ে শুনেছি এলএলবি ডিগ্রি আছে, কিন্তু এলএলবি ডিগ্রি থাকলে নট নেসেসারি ওয়ান ক্যানট প্র্যাকটিস এজ অ্যান অ্যাডভোকেট। এর জন্য বার কাউন্সিলে কিছু গাইডলাইন্স আছে, রেগুলেশনস আছে, রিজাম্পশন অফ প্র্যাকটিস, তার জমা দিতে হয়, এগুলো কিছুটাই উনি করেন। বার কাউন্সিল এক্সপ্লেনেশন চেয়েছে, এবারে সেটা ওনাকে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় উকিল হিসাবে কোর্টে গেছেন, সেটা যে কেউ কোর্ট গাউন কিনে চলে যেতে পারেন যার মনে হবে। আমি এই কথা বলছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিগ্রি নেই, একটা এলএলবি ডিগ্রি আছে বলে শুনেছি, কিন্তু তার যে বার কাউন্সিলের যে প্রসিজিওর, ওয়েদার শি ওয়াজ অ্যাট প্রেজেন্ট এনরোল্ড অ্যাজ আ মেম্বার অফ দি বার কাউন্সিল, সেটা একটা প্রশ্ন। তার রিজাম্পশন অফ প্র্যাকটিসের সার্টিফিকেট জমা দেওয়া আছে কিনা, সেই সমস্ত কাগজপত্র জমা দেওয়া আছে কিনা, তো এই নিয়ে তো বার কাউন্সিল যা করার করেছে। আর অ্যাডভোকেট হওয়াটা এত ইজি বিষয় নয়, মানে আমি যখন তখন চাইলাম আমার এলএলবি ডিগ্রি থাকলো মানে আমি কোর্ট গাউন চাপিয়ে প্রথম, তারা এটা তো যারা প্র্যাকটিসের জুনিয়র তারা তো খুব ডিসকারেজ, মানে তারা তো এনকারেজ হয়ে যাবে, আমাদের সিনিয়রের চেম্বার করতে লাগবে না, আদব কায়দাও শিখতে হবে না, আমরা কোর্টে গিয়ে প্রথম দিন থেকেই মামলা করব। এটা তো প্রফেশনটাকে ডিমিন করা হচ্ছে। ফলস্বরূপ যেটা হওয়ার সেটাই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে গেছিলেন, তার কৃতকর্মের ফল পেয়েছেন, লোকজন চোর করে চিৎকার করেছে। আমার এটার ব্যক্তিগত অভিমত, কোর্টের ভেতরে না করলেই ভালো হতো, একটা ডিসিপ্লিন জায়গা, কিন্তু এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে ওনাকে চোর শুনতে হয়েছে। চোরকে সাধু বলবে, চিৎকার করবে নাকি লোকজন? যা হয়েছে বেশ হয়েছে, কিন্তু হ্যাঁ, উইদিন দি প্রিমাইসেস আমার একটু এটা, মানে বিইং আ লয়ার, আমার ডিসিপ্লিনের জায়গা থেকে কিছুটা মনে হয়েছে যে সেটা না করলেই ভালো হতো। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়টি, ওর বাড়ির বিল্ডিংয়ের প্ল্যানটা দেখা হবে, এবারে সরকার দেখবে। ও যে বাড়িটা বানিয়েছে, ওর বিল্ডিং প্ল্যান কী আছে, স্যাংশন বিল্ডিং প্ল্যান কিনা, আনঅথরাইজ কনস্ট্রাকশন কিনা, না হলে ওটার বিরুদ্ধে ডেমোলিশন প্রসিডিং ইনিশিয়েট করা উচিত বলে আমার মনে হয়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 4 তারিখের পরে ডিজে বাজাবে এ বাজাবে বলছিল, তার গলা দিয়ে এখন আওয়াজ বেরোচ্ছে না। এদের একটাকেও ছাড়া হবে না। আপনি অপেক্ষা করুন, দেখতে থাকুন। এই সরকার না খাউঙ্গা না খানে দুঙ্গার সরকার, এদের কি অবস্থা হতে চলেছে আপনারা দেখতে থাকুন। আরজিকরের ঘটনা, এতদিন পর ফাইল খোলা হলো এবং সেটা বিজেপি ক্ষমতায় আস্তে আস্তে সঙ্গে এবং 3 জন অফিসার একেবারে সাসপেন্ডেড। সব কিছু হবে, সাসপেন্ড হয়েছে, এবারে প্রপার এনকোয়ারি হবে, দোষীদের শাস্তি হবে। মানে যারা সরকারিভাবে এভিডেন্স নষ্ট করেছে, প্রশাসনিকভাবে যারা নিজেদের ক্ষমতা ব্যবহার করে গোটা তদন্ত প্রক্রিয়াটাকে যারা ব্যাহত করেছে। আরজিকর ঘটনাটা, রেপ, মার্ডার, এই পার্টটার ইনভেস্টিগেশন সিবিআই করছে, সরকার উইল নট ইন্টারফেয়ার ইনটু দ্যাট। বাট এই যে প্রশাসনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে যারা এই কুকর্মগুলো করেছে, তাদের কাউকে ছাড়া হবে না, রেয়াত করা হবে না কাউকে। একই সঙ্গে এসএসসির ক্ষেত্রেও কিন্তু আমরা দেখলাম বিজেপি ক্ষমতা আসার সঙ্গে সবটাই হবে। এটা পরিবর্তনের সরকার। 2011 সালে পালাবদল হয়েছিল, 2026-এ আক্ষরিক অর্থে পরিবর্তন। এটা পরিবর্তনের সরকার। একের পর এক তৃণমূল নেতার প্রাসাদ প্রতিমা বাড়ি উদ্ধার, তার সঙ্গে পুলিশ কর্তা তাকেও গ্রেফতার করা হচ্ছে বিভিন্ন অভিযোগে। এই যে দুর্নীতির একটা আখড়া চলছিল, সেটাকে কীভাবে দেখছেন? কি বলবেন, যার বাড়ি দেখছেন তার তৃণমূল ক্ষমতায় আসার আগে আন্ডার প্যান্ট কেনার আগে 4 বার ভাবতো। সে এখন বাড়ি তৈরি করেছে, সুইমিং পুল, বিশাল সব মিনি চিড়িয়াখানা আছে। 2011-এর আগে ওকে কে খাওয়া তো ঠিক ছিল না। ও এখন পশু পাখি পুষে তাদের খাওয়ানো দাওয়ানো। আমি পশু পাখি খুব ভালোবাসি, নিজেও খুব ভালোবাসি, কিন্তু এই ধরনের লোকজনকে, এরা সামাজিক, এরা হচ্ছে এক একটা মেনাস। চুরির পয়সায় যার কথা বলছেন আপনি, দিলীপ মণ্ডল, ওইখানকার বহু মানুষের জমি জমা দখল করে বহু গরিব মানুষকে, মানে তাদের জমি ছিনতাই করে এইসবগুলো করেছে। ছাড় পাবে না কেউ, শুধু দিলীপ মণ্ডল বলেই নয়, তৃণমূলের কোনো দাদারা নেতারা কেউ ছাড় পাবে না। চুরির যত পয়সা পাবলিকের থেকে খেয়েছে সব ফেরত দিতে হবে, সুদে আসলে উসুল করবো আমরা। তিলজলায় অবৈধ কারখানায় বুলডোজার দিয়ে ভেঙে যাওয়ার একেবারে স্থগিতাদেশ দিল হাইকোর্ট, এবং তার সঙ্গে বামেরা ভীষণভাবে এর বিরুদ্ধাচরণ করছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়লেন, কি বলবেন বিষয়টিকে? দেখুন, একটা বেআইনি কাজ, সেই বেআইনি কাজটাকে অনেক
টেকনিক্যালিটির কারণ দেখিয়ে হয়তো স্থগিতাদেশ আনা যেতে পারে, কিন্তু পাবলিককে জিজ্ঞাসা করুন পাবলিক কী চায়। পাবলিককে জিজ্ঞাসা করুন পাবলিক কী চায়। অনেক কিছু আছে ইন অ্যাকর্ডেন্স উইথ ল করাটা উচিত, কিন্তু সবটা আবার ইন অ্যাকর্ডেন্স অফ ল করতে গেলে অনেক সমস্যা। ঠিক আছে, হাইকোর্ট একটা রায় দিয়েছে, আমি এই নিয়ে আলাদা করে কোনো মন্তব্য করব না, তবে হাইকোর্টেরও বোঝা উচিত তিলজলা তপসিয়া এই জায়গাগুলোর কী অবস্থা। ঠিক আছে, স্টে দিয়েছে, দেখা যাক, এইটা নিয়ে মন্তব্য করব না, তবে সরকারের মানসিকতায় একটা স্থগিতাদেশ পরিবর্তন হবে না, এটাও আমি আপনাকে বলে দিলাম। বিজেপি একসময় বিধানসভায় স্থান পেত না, সেখান থেকে আজকে বিজেপির এত বড় জয়। সেখান থেকে আপনিও একসময় কংগ্রেসে ছিলেন, সেখানে কংগ্রেসেরও কিন্তু এবারে দুখানা সিট তারা পেয়েছেন, বামেরা একটা সিট পেয়েছেন। তো বিজেপির দেখে কি বিরোধী দলগুলো শিখবে বা শেখা উচিত কীভাবে ব্যাক করা যায়, কীভাবে ফিরে আসা যায়? অবশ্যই শেখা উচিত। এটা রাজনৈতিক পরিমণ্ডলীতে সবার বোঝা উচিত, সবার দেখা উচিত যে একটা রাজনৈতিক দল 1980 সাল থেকে যাত্রা শুরু করে, যাদেরকে নিয়ে একসময় হাসাহাসি হতো, হাসি ঠাট্টা হতো, দুজন যখন প্রথম জিতে এসেছিলেন, অটল বিহারী বাজপেয়ীও জিতে আসতে পারেননি, কিন্তু দুজন যখন প্রথম জিতে এসেছিলেন, তারপরে একটা দীর্ঘ পথ চলা ভারতীয় জনতা পার্টির, মানে এই যে একটা দীর্ঘ রাজনৈতিক পথ, সেটাকে অতিক্রম করা। এই অটলজি বলেছিলেন না একটা জনসভাতে যে আজ मैं ये भविष्यवाणी करने का दुस्साहस करूँगा, अंधेरा छटेगा, सूरज निकलेगा और कमल खिलेगा। এই কথাটা যখন উনি বলেছিলেন হাসি ঠাট্টা হয়েছিল, কিন্তু শেষ অবধি তো সেটাই হলো যে বিশ্বের সবথেকে বড় বৃহত্তর রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, অধিকাংশ রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার, ভারতবর্ষ আজ গেরুয়াময়। যে কোনো রাজনৈতিক দলের এটা শেখা উচিত। রাজনীতি আর টলিউড কি একেবারে মিশে গেল? এবং কেন এই মিশে যে যাবে? তৃণমূল করে দিয়েছিল, মিশিয়ে দিয়েছিল, আমরা তো এসব মেশাচ্ছি না। টলিউডের আর্টিস্টদের কাজ টলিউডের আর্টিস্টরা করবে, তারা সিনেমা করবে, এ করবে, তাদের জগতের কাজ তারা সেটা করবে। রাজনীতির তো জগৎটা, টলিউডের জগৎটা তো এক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ওটাকে মিশিয়ে ফেলেছিলেন। দেখুন, যাদের যাদের এনেছিলেন রাজনীতি করার জন্য, আজকে বিপদের দিনে তারা কেউ নেই। সবাই কেউ থাইল্যান্ডে গিয়ে বউকে চুমু খাওয়ার ছবি দিচ্ছে, কেউ বলছে আমরা রাজনীতি ছেড়ে দিলাম, কেউ এ করছে। বউকে চুমু খাওয়া নিয়ে আমার আপত্তি নেই, নিশ্চয়ই খাবেন, 100 বার খাবেন, কেন খাবেন না? বউকে চুমু খাবেন না তো কাকে খাবেন? তো সেটাকে মানে দলের কর্মীরা যেখানে ডিমোরালাইজড হয়ে গেছে, হেরে গিয়ে সবাই মানসিকভাবে বিপর্যস্ত, তখন একজন, তিনি ব্যারাকপুরেরই আমার এলাকার বিধায়ক ছিলেন, তিনি এলাকা ছেড়ে চলে গেছেন থাইল্যান্ডে ঘুরতে। এটাই তো তৃণমূল দলের বোঝা উচিত, বা তৃণমূলের কর্মীদের বোঝা উচিত, যে বিপদের দিনে তাদের নেতারাই তাদের পাশে নেই। অভিনেতা জিতু কামাল দেখা গেল একেবারে সাংসদ সায়নী ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এবং অভিযোগ, সায়নী ঘোষের যে অভিযোগ তাকে একবারে মিথ্যা বলে প্রমাণিত করলেন। আমি এইসবের মধ্যে ঢুকবো না, আমি জানিও না ওদের ব্যাপার স্যাপার, আমি বলতে পারবো না। ওদের জগতের লোক আমিও নই, আর সায়নী ঘোষও তো এই জগতের লোক নয়। দেখা যাক ওরা কি করে না করে, এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। ব্যারাকপুরে এই যে দুর্নীতির একটা বিষয় নিয়ে আগেও সরব হয়েছিলেন আপনি, এই যে ব্যারাকপুর একদম আখড়া গড়ে উঠেছিল, এবং আপনি এক্ষুনি বললেন যে রাজ চক্রবর্তীর আমলে, কিভাবে এই বিষয়টিকে সম্পূর্ণভাবে কৌস্তব বাগচি সমাধান করবে? কিসের? এই যে ব্যারাকপুরের যা পরিস্থিতি, ও সব চোর ছাচরদের এমনি সাইজ করে দেওয়া হয়েছে প্রশাসনিকভাবে। আমরা কোথাও কিছু করবো না, আমরা শুধু বলেছি এলাকা অশান্তি করতে দেবো না, চুরি ছাচ্চারামি করতে দেবো না, ভদ্রলোকের মতন থাকবেন, কারোর কোনো অসুবিধা নেই। আমরা তো তৃণমূলের কাউকে কোনো অসুবিধা করছি না, কোনো মারধর খুন খারাপ কিছু হচ্ছে, কিচ্ছু হচ্ছে না, সবাই সবার মতন ভালো আছে। কিন্তু আমরা বলেছি এলাকাকে অশান্ত করা যাবে না, আর যেটা সবথেকে বড় কথা সেটা যে মানুষকে কোনোভাবে অত্যাচারিত করা যাবে না। ওটা যে করতে আসবে তার কপালে দুঃখ।